প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা অলওয়েজ অলওয়েজ সবসময় পরীক্ষায় আসবেই এমন একটা টপিক। সে টপিকটা কি? সেটা হচ্ছে এই যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত, যেটাকে আমরা বলি কি এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকিউলার ফর্মুলা। ওকে, এই টপিকটা পরীক্ষায় আসবে। এটা ক্রিয়েটিভে আসে, এটা এমসিকিউতে আসে, সব জায়গায় আসবে। ইদানিং যে তোমাদের বি টাইপের কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, এটাতেও আসবে। অলরেডি এম্পিরিক্যাল ফর্মুলা মানে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়ের যে মানে এটা সংজ্ঞা এবং পার্থক্য, এটা নিয়ে আমরা আগের ক্লাসে বলেছি। আজকে আমরা নির্ণয় করবো স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। তো এটা মূলত পুরোটাই ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এটা নিয়ে আমরা আসো শুরু করে প্রথমে একটা ম্যাথ লিখি। ধরো একটু তোমরা লিখে রাখো, সেটা হলো এম যৌগ। ধরো একটা যৌগ এম, এম যৌগ কি করছে? এম যৌগ কার্বন কার্বন তারপরে হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। এটা তোমাকে একটা বলছে, মানে এটা কনসিস্ট অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটা প্রথম কথা। উক্ত যৌগে লেখা আছে আমার, মানে এটা আমার ইনফরমেশন, উক্ত যৌগে কার্বন ইকুয়ালস টু আছে 40%, কার্বন ইকুয়ালস টু আছে 40%, হাইড্রোজেন ইকুয়ালস টু আছে 6.67%। এটা দেওয়া আছে। যৌগটির আণবিক ভর, যৌগটির আণবিক ভর কত? 180। দেওয়া আছে 180 হলে, এটা লিখে দিই, 180 হলে উক্ত যৌগের স্থূল সংকেত, উক্ত যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত, আণবিক সংকেত নির্ণয় করো। এইটা প্রশ্ন, ঠিক আছে? এটা হলো কোশ্চেন। যারা ইংলিশ ভার্সন আছেন তাদের জন্য বলি, এটা একটা কম্পাউন্ড। হ্যাঁ, এটা একটা কম্পাউন্ড, এই যে এটা একটা কম্পাউন্ড। ফর্ম হয়েছে কি কে নিয়ে? কার্বন হাইড্রোজেন নিয়ে ফর্ম হয়েছে, কনসিস্ট হয়েছে। এই যৌগে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে। আণবিক ভর মানে মলিকিউলার মাস। আণবিক ভর মানে কি? এই যে মলিকিউলার মাস, এর মলিকিউলার মাস এত। তাহলে এটার এম্পিরিক্যাল ফর্মুলা আর এটা মলিকিউলার ফর্মুলা, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি যে এটা এম্পিরিক্যাল আর এটা মলিকিউলার ফর্মুলা। এটা ডিটারমাইন করতে হবে, এটা আমাদের মানে নিয়ম। তাহলে আরেকবার বলতেছি, মানে এই আমরা যে আজকে বের করবো, এটা তিনটা নিয়ম আছে। তিন ধরনের সমস্যা দেয়া থাকে। আমি তোমাকে তিন ধরনের সমস্যা নিয়েই ডিসকাস করবো ইনশাআল্লাহ। এটা তিন ধরনের সমস্যা দেওয়া থেকে তিনটাই ডিসকাস করবো। তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো এম একটা যৌগ, এম একটা কম্পাউন্ড, এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, এটা বলে দেওয়া হলো। বাট যৌগের মধ্যে কি আছে? কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে এত পার্সেন্ট। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এই যে অক্সিজেনের কোনো পার্সেন্টেজ নাই, ঠিক আছে? এর কোনো পার্সেন্টেজ নাই। এবং একটা ক্লু হচ্ছে এর মলিকিউলার মাস আছে 180, যৌগটার স্থূল সংকেত আণবিক সংকেত। এটা আমাদের কাজ। তো আমরা শুরু করি আসলে পড়া। আমাদের প্রথম যদি আমরা শুরু করি যে আমাদের এখানে কাজ কি, আমাদের এখানে প্রথম কাজটা হলো যে আমার দেওয়া আছে কি, ঠিক আছে? দেওয়া আছে, তাহলে আমি এই দেখো দেওয়া আছে বা গিভেন, আমার গিভেন আছে কি? কার্বন ইকুয়ালস টু আছে 40%, কার্বন ইকুয়ালস টু আছে 40%, হাইড্রোজেন ইকুয়ালস টু আছে 6.67%। হোয়াট অ্যাবাউট অক্সিজেন? মনে রাখবা, এটা আমাকে মনে রাখতে হবে যে আমার পার্সেন্টেজটা কোনটা, সেটা হলো দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটা বলে দেওয়া আছে, বাট এখানে তোমার শতকরা সংযুক্তি দেওয়া আছে, শতকরা সংযুক্তি দেওয়া আছে দুইটা। তাহলে অক্সিজেনের কি হবে? তার মানে অক্সিজেন এখানে আছে। তাহলে অক্সিজেনের পরিমাণটা অক্সিজেন হইল এই দুটো যোগ করে 100 থেকে মাইনাস করতে হবে, কারণ সব মিলে তো 100 হতে হবে, যেহেতু শতকরা বলতেছি। তাহলে 100 তোমার মাইনাস এই যে 40 প্লাস 6.67, ঠিক আছে?
ইকুয়ালস টু এটা কত হবে 53.33%। ওকে, এইটা হলো আমাদের প্রথম কাজ। আমি কয়েকটা সিকোয়েন্স বলে দিব, এই সিকোয়েন্সগুলো মনে রাখবা। আমরা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে এই যে এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, আমার প্রথম কাজ হচ্ছে তার শতকরা সংযুক্তিটা লিখে ফেলা। তো শতকরা সংযুক্তি লিখলাম, আমার এখানে আছে কার্বন, আছে হাইড্রোজেন। আমাকে বলে দিয়েছিল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে সে ফর্ম হবে, বাট পার্সেন্টেজ দেওয়া আছে দুইটা, তার মানে অক্সিজেন এখানে আছে। কেমনে বের করব? এই দুটাকে সামেশন করব, টোটাল করব, টোটাল করে 100 থেকে মাইনাস করলে এটার পরিমাণ বের হবে। এখন এটা আসলে দেখো, এটা আমি শতকরা সংযুক্তি পেয়ে গেছি বা লিখছি, ঠিক আছে? এটা আমার 1 নম্বর কাজ। এখন কি করব? এই শতকরা সংযুক্তিকে লিখো একটু, সবাই সবাই একটু লিখবা। এই যে লিখো, মৌলের শতকরা সংযুক্তিকে, যে মৌলগুলো আমাদের দেওয়া আছে, এই যে মৌল সমূহের শতকরা সংযুক্তি লিখো আগে, তারপরে বলি। এই মৌল সমূহের শতকরা সংযুক্তিকে নিজ 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 পারমাণবিক নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। ভর দিয়ে ভাগ করে পাই। তার মানে কি, দেখো কি করতে হবে, আমি আবার বলতেছি, এটা এটা একটু মানে বারবার বলতেছি কেন, এই জিনিসটা লাগবে তোমার, এবং এটা তুমি অনেকেই প্রবলেমে পড়বা। প্রথমে আমার তো কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন দেওয়ার পরে কি লিখবো আমি? শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি লিখার পরে দেখো, এই যে শতকরা সংযুক্তিগুলো পাইছি, এদেরকে এদের পারমাণবিক ভর, এদের রেসপেক্টিভ অ্যাটমিক মাস, নিজ নিজ পারমাণবিক ভর মানে অ্যাটমিক মাস, এই যে পারমাণবিক ভর মানে এই যে এটা হলো অ্যাটমিক মাস। ওকে, এই অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড দিব। তো আসো শুরু করি। দেখো কি পাইছি আমরা। আমার প্রথমে আছে হচ্ছে কার্বন। তো কার্বনের পার্সেন্টেজ কত? কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 40, এর ম্যাস কত? 12। মানে যেই পার্সেন্টেজ দেওয়া আছে, কার্বনের পার্সেন্টেজ 40, 40কে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব, কিছু একটা পাবো। কিছু একটা কত পাবো? 3.33। এরপরে আসে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের পার্সেন্টেজ আছে 6.67, একে ভাগ দিব 1, কারণ এর ভর 1, 1 দিয়ে ভাগ দিলে কত পাবো? 6.67 পাবো, ঠিক আছে? এরপরে পাবো অক্সিজেন। অক্সিজেনকে ভাগ দিয়ে কত দিয়ে? 53.33 কে ভাগ দিব কত দিয়ে? 16 দিয়ে, ঠিক আছে? মানে যেই মৌল এর পরিমাণকে ভর দিয়ে ভাগ, এর পরিমাণকে ভর দিয়ে ভাগ, এর পরিমাণকে তার ভর দিয়ে ভাগ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটাও পাবো 3.33। ওকে, এটা পাবো 3.33। তাহলে কি করলাম? আবার সিকোয়েন্সটা মনে রাখবা এবং অবশ্যই লিখে প্র্যাকটিস করবা, সিকোয়েন্সটা লিখে প্র্যাকটিস করবা। প্রথমে পার্সেন্টেজ লিখবো, তারপরে এই যে অ্যাটম গুলো আছে, পরমাণুগুলো আছে, তাদের পার্সেন্টেজকে রেসপেক্টিভ অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড দিব। তাদের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড পাইছি। ডিভাইড দিয়ে আমি কি পাইছি? একটা রেজাল্ট পাইছি, একটা ভাগফল পাইছি। হ্যাঁ, এই ভাগফলকে এখন কি করব? দেখো, এই যেটা ভাগফল পাইছি 1 2 3, এই ভাগফলকে এখন একটু লিখো। সেটা আচ্ছা, আমি আগে কাজটা করি। এই ভাগফলের মধ্যে লোয়েস্ট কোনটা? এইটা দেখো 3.33, এটা 6.67, এটা হচ্ছে 3.33। এদের মধ্যে সর্বনিম্ন যেটা, সর্বনিম্ন কোনটা? এই যে 3 ভাগ দিলাম 1 2 3, এই তিনটার মধ্যে সর্বনিম্ন হচ্ছে 3.33। এই তিনটার মধ্যে সর্বনিম্ন হচ্ছে 3.33 দিয়ে ভাগ দিব, 3.33 ভাগ দিব, 3.33 দিয়ে ভাগ দিলে পাইছি কত? পাইছি হচ্ছে 1, এটা পাবো হচ্ছে 2, এটা পাবো হচ্ছে 1। ওকে, তাহলে কি কি করলাম আবার বলতেছি। প্রথমে আমার শতকরা সংযুক্তি দেওয়া, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, যে শতকরা পরিমাণগুলো দেওয়া আছে, এই পরিমাণকে ওই মৌলের ভর দিয়ে ভাগ, ওই মৌলের ভর দিয়ে ভাগ, ওই মৌলের ভর দিয়ে ভাগ করে একটা রেজাল্ট পাইছি। দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, এটা থার্ড কাজ, থার্ড স্টেপ হচ্ছে এই যে ভাগফলগুলা পাইছি, এই ভাগফলের মধ্যে সবচেয়ে নিম্ন যেটা, সর্বনিম্ন লোয়েস্ট, ওইটা দিয়ে সবাইকে ভাগ দিছি। ভাগ দিয়ে কিছু একটা পাইছি। এখন এখান থেকে আমি কি পাবো? এই দেখো,
এই যৌগে তার মানে উক্ত যৌগে আমার কি কার্বন, তারপরে হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাত, ঠিক আছে, এর অনুপাত বা রেশিও, অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 1:2:1। দেখো বুঝছো কি বুঝো না, দেখো 1:2:1, 1:2:1, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের রেশিওটা কত? 1:1। তার মানে এই যে যৌগের এই তার মানে যৌগের এটা হইল স্থূল সংকেত। স্থূল সংকেত হইল তোমার C1H2, তারপর হচ্ছে অক্সিজেন 1, তার মানে হচ্ছে CH2O। এইটাই হচ্ছে তার স্থূল সংকেত। এই বুঝছে কি বুঝে নাই বলো? স্থূল সংকেত আমি এক জায়গায় করার চেষ্টা করছি, ফাইনালি আরেকবার বলতেছি যে স্থূল সংকেত নির্ণয়ের নিয়ম হলো আমাকে প্রথমে মানে এটা নিয়মই হচ্ছে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। ওকে, আমার শতকরা সংযুক্তি দেওয়া থাকে, মাঝে মাঝে দুই একটা দেওয়া থাকে না, ওটা আমি ডিটারমাইন করে নিব, তাহলে এটা শতকরা সংযুক্তি। দ্বিতীয় কাজ হচ্ছে এই শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর অ্যাটমিক মাস দিয়ে ভাগ দিব, একটা রেজাল্ট পাবো। এই রেজাল্টের মধ্যে যেটা সর্বনিম্ন ওইটাকে দিয়ে আবার সবাইকে ডিভাইড দিব, একটা আমি আরেকটা রেজাল্ট পাবো। এটাই হচ্ছে এই যে কার্বন হাইড্রোজেনের অনুপাত, তার মানে যৌগের স্থূল সংকেতটা হলো C1H2O, দ্যাট ইজ H2O। এটাই হলো আমার স্থূল সংকেত। বলো এখন বুঝছি কি বুঝি না? আই হোপ সবাই বুঝছি এটা, ঠিক আছে? আই হোপ এটা সবাই বুঝছি। এখন আসো, এটা ছিল আমাদের স্থূল সংকেত নির্ণয়। তো এবার শিরোনাম দাও, এবার দেওয়া হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। এটা আমরা করেছি হচ্ছে স্থূল সংকেত নির্ণয়। এখন আমরা এই যৌগের আণবিক সংকেত নির্ণয়। আমি আবার বলতেছি, এই চ্যাপ্টারে তোমার স্থূল সংকেত, আণবিক সংকেত নির্ণয়ের তিনটা প্যাটার্ন আছে, আমি তিনটা প্যাটার্নই করে দিব, তারপরে তোমরা প্র্যাকটিস করে দেখবা যে সবগুলা পারবে। তো এবার লেখা হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। ওকে, এইবার লেখা হচ্ছে আচ্ছা স্থূল সংকেত পাইছি, তাহলে জিনিসটা হচ্ছে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়। ওকে, আণবিক সংকেত নির্ণয়, যেটাকে কি বলি আমরা? স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়, যেটাকে বলো ডিটারমিনেশন অফ molecular formula, ডিটারমিনেশন অফ মলিকুলার ফর্মুলা। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়, এটা হচ্ছে ডিটারমিনেশন অফ মলিকুলার ফর্মুলা। ওকে, আচ্ছা এখানে আমাদের যে ডিটারমিনেশন কি করব আমরা এখানে একটা ধরে নিই, ধরো, সেটা আমরা হচ্ছে ধরি। আচ্ছা তার আগে একটা কথা বলে রাখা ভালো, আমাদের কিন্তু এই আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আণবিক ভর লাগে, মলিকুলার ফর্মুলা ডিটারমাইন করতে গেলে মলিকুলার মাস লাগে। তো সেটা কি? তাহলে দেখো এখানে আমার এই যে কি বলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে কি করতে হবে? আসো আমরা ধরি একটা জিনিস ধরে নিলাম, ধরি আণবিক সংকেত। ওকে, আণবিক সংকেত হলো এই যে স্থূল সংকেত ইনটু m, ঠিক আছে, যেটাকে আমরা বলি মলিকুলার ফর্মুলা। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এই যে মলিকুলার ফর্মুলা হচ্ছে মানে তোমার এম্পিরিক্যাল ফর্মুলা ইনটু n, তাহলে n লাগবে। আচ্ছা আরেকটা জিনিস আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে, মলিকুলার মাস বা আণবিক ভর দেওয়া আছে। কত দেওয়া আছে? 180। এইটা আমার প্রশ্নে দেওয়া ছিল, মলিকুলার মাস কত দেওয়া ছিল? 180। এখন দেখো এটা যদি আণবিক সংকেত হয় মানে মলিকুলার ফর্মুলা হয়, আর এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা থেকেই তো পাইছি, মলিকুলার ফর্মুলারই এটা হচ্ছে মাস। তার মানে কি এটা আর এটা তো একই জিনিস, মানে মলিকুলার ফর্মুলা যদি এটা হয় আর এটা যদি মলিকুলার ফর্মুলার মাস হয়, তাহলে এটার মাস আর এটার মাস একই জিনিস হবে।
তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখো, বা এটাকে আমরা বলতে পারি, এই দেখো প্রশ্ন মতে আমি কি লিখতে পারি দেখো, মানে আমি আবার বলছি জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত ভর। তাহলে এর ভর আর এর ভরটা একই জিনিস হবে, ঠিক আছে? এটা যদি আণবিক সংকেত হয়, এটা যদি আণবিক সংকেতের ভর হয়, তাহলে এর ভর একই জিনিস। কারণ এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এই যে CH2O, তারপরে এর ভর ইন্টু কত, ইন্টু n ইকুয়ালস টু 108, এটা লিখতে পারি। তাহলে এর ভর কত? এর ভর হচ্ছে দেখো 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16, হ্যাঁ 2 প্লাস 16 ইন্টু n ইকুয়ালস টু কত, 180। এখান থেকে আমি কি লিখতে পারবো, এটা হচ্ছে 30 ইন্টু n ইকুয়ালস টু 180। এখান থেকে n ইকুয়ালস টু কত, 180 ডিভাইডেড বাই 30 ইকুয়ালস টু 6। এইবার দেখো কাহিনী কি পেয়ে গেছে। মানে আমরা বলতেছি স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কেমনে বের করব। এই কাজটা করার জন্য আমি প্রথমে একটা আণবিক সংকেত ধরে নিছি যে এই আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেত ইনটু n, এখন nটা কি জানি না। তা আমি, আমার তো আরেকটা জিনিস দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে। তাহলে এটা যদি আণবিক সংকেত হয়, এটা যদি আণবিক ভর হয়, তাহলে এর ভর সমান হবে। সেই জায়গা থেকে আমরা বললাম যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা ইকুয়ালস টু এটা। তো এর ম্যাথ কত, এর ম্যাথ এই যে আমি পাইছি 30 ইনটু n, এটা মানে n এর ভ্যালু কত পাইছি, n এর ভ্যালু পাইছি আমি তোমার হলো এই n এর ভ্যালু কত পাইছি 6। তাহলে n এর ভ্যালু যদি 6 পাই, তাহলে ওই তো আমার দেওয়া আছে এই যে অতএব এই যে দেয়ারফর কি বলো আণবিক সংকেত, ওকে আণবিক সংকেত কত হবে, আণবিক সংকেত ইকুয়ালস টু হইল আমার এই যে স্থূল সংকেত ইনটু বলছিলাম n, n এর ভ্যালু পাইছি 6, তার মানে এটা হচ্ছে C6H12O6, C6H12O6, এটাই হচ্ছে তার মলিকিউলার ফর্মুলা। ওকে, তাহলে ফাইনালি আরেকবার বলি। প্রথমে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন ছিল স্থূল সংকেত, এখান থেকে আমি এই তোমার শতকরা পরিমাণ ছিল স্থূল সংকেত আণবিক সংকেত বের করছি। পার্সেন্টেজ কম্পোজিশন ছিল এম্পিরিক্যাল মলিকিউলার ফর্মুলা, মানে আমাকে বের করতে হবে। এম্পিরিক্যাল বের করার নিয়ম কি, পার্সেন্টেজ গুলা লিখবো, রেসপেক্টিভ অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড দিব, তারপরে যে একটা ভাগফল পাবো ওইটাকে সর্বনিম্নতে ভাগ দিয়ে একটা যে অনুপাত পাবো এটাই স্থূল সংকেত। আর স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়ের নিয়ম হচ্ছে আমি ধরে নিব এটা একটা আণবিক সংকেত, এখানে n একটা টার্ম আসছে, আবার আমরা জানি তার আণবিক ভর 180, এটা জানি মানে এটা দেওয়া থেকে প্রশ্নের মধ্যে। আর এখন আমি লিখতে পারবো যেহেতু এটা আণবিক সংকেত, এটা আণবিক সংকেত ভর, তাহলে এর ভর সমান হবে, তাহলে এর ভর, এটার ভর লিখলাম, এটা 30 ইন্টু n 180, n এর মান 6, এই যে এটা আমার আণবিক সংকেত, এখান থেকে আমি এটা লিখে ফেলি। ওকে, এইটা হচ্ছে আমাদের এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়ের এটা 1 নাম্বার নিয়ম। আমি এবার তোমাদের কিন্তু 2 নাম্বার নিয়মটা একটু বলি। দেখো আরেক ধরনের প্রবলেম দেওয়া থাকে সেটা একটু ডিসকাস করতেছি, যে আরেক ধরনের প্রবলেম থাকে ওইটা একটু ডিসকাস করতেছি। আর 2টা নিয়ম ডিসকাস করেই আমাদের 2টা নিয়ম ডিসকাস করলেই এই চ্যাপ্টারে বা এই টপিকে যতগুলো নিয়ম থাকে সবগুলো হয়ে যায়। সেটা কি, আমি জাস্ট তোমাদেরকে শুরুটা করে দিব, ক্যালকুলেশনটা তোমরা করো। ধরো একটি যৌগের লেখো, সবাই লিখে নিল, একটি যৌগের 24 কত গ্রাম, 5 গ্রাম, 5 গ্রামকে বিশ্লেষণ করে একটি যৌগের 24.5 গ্রাম বিশ্লেষণ করে 0.5 গ্রাম হাইড্রোজেন কমা 0.5 গ্রাম, তারপরে হলো 8 গ্রাম অক্সিজেন, হ্যাঁ 8 গ্রাম পাওয়া গেছে অক্সিজেন ও দিলাম। আচ্ছা এইটা আমরা এত গ্রাম হাইড্রোজেন 8 গ্রাম অক্সিজেন ও 16 গ্রাম পাওয়া গেছে 8 গ্রাম সালফার, 8 গ্রাম সালফার ও 16 গ্রাম অক্সিজেন পাওয়া গেছে। তাহলে আরেকবার বলতেছি,
একটা যৌগের ভর হচ্ছে 24 দেওয়া থাকবে, আর এটাকে বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া গেছে 0.5 গ্রাম, 8 গ্রাম সালফার, 16 গ্রাম অক্সিজেন পাওয়া গেছে। প্রশ্ন হলো, আচ্ছা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এত গ্রাম অক্সিজেন পাওয়া গেল, এটা এত গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যৌগটির বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু দেওয়া আছে ধরো 49। উক্ত যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। ওকে, উক্ত যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা দেখো তো, আমরা প্রথমে কি করছিলাম? স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল প্রথমে শতকরা সংযুক্তি দেওয়া আছে, সেই শতকরা সংযুক্তি থেকে আমরা স্থূল সংকেত বের করছি, এখান থেকে আণবিক সংকেত বের করছি। তাহলে কিন্তু আমার এখানে স্থূল সংকেত মানে শতকরা সংযুক্তি দেওয়া নেই, আমার কাজ মূলত শতকরা সংযুক্তিটাই বের করা। তো এখানে দেখো আমার কি দেওয়া আছে, এই একটা ভর দেওয়া আছে যে এত গ্রামকে বিশ্লেষণ করে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম সালফার, এত গ্রাম অক্সিজেন, তাহলে শতকরা পরিমাণটা বের করবো। তাহলে এখন লেখো, তাহলে লেখা হইলো এই যে আমার এই যৌগে কি হাইড্রোজেনের শতকরা পরিমাণ, ঠিক আছে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেনের শতকরা পরিমাণ, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। কি করব হাইড্রোজেন শতকরা পরিমাণ কত পার্সেন্ট আছে? হাইড্রোজেন আছে 0.5, এর মাস কত? এর মাস টোটাল মূল যৌগের মাস কত? 24.5 ইনটু 100, যা হবে তাই এটার শতকরা পরিমাণ, ঠিক আছে, এটাই তার শতকরা পরিমাণ। এবার লেখো সালফারের শতকরা পরিমাণ, পার্সেন্টেজ অফ সালফার ইকুয়ালস টু কত? সালফারের ভর দেওয়া আছে 8 ডিভাইডেড বাই 24.5 ইনটু 100, যা হবে তাই তার শতকরা পরিমাণ। এরপরে হচ্ছে অক্সিজেনের শতকরা পরিমাণ হলো এই যে পার্সেন্টেজ অফ অক্সিজেন। ওকে, পার্সেন্টেজ অফ অক্সিজেন ইকুয়ালস টু যে 16 ডিভাইড বাই 24.5 ইনটু 100, এটা লিখে তোমার যা হবে তাই आंसर। তো এটা লিখে কত হবে সেটা একটু লিখে দেই। এটা হবে 2.04%, এটা হবে তোমার 32.65%, আর এটা হলো 65.31%। আমি যেটা বলার চেষ্টা করতেছি, দেখো প্রথম এক নাম্বার আমরা একটু তিনটা প্রশ্ন আলোচনা করব, তিনটা মেথড আলোচনা করব। তিন মেথডের মধ্যে কমন জিনিস হলো পার্সেন্টেজ কম্পোজিশন লাগবে, তারপরে এম্পিরিক্যাল ফর্মুলা বের করব, তারপরে মলিকুলার ফর্মুলা বের করব। তার মানে আমার প্রথম পার্সেন্টেজ কম্পোজিশন লাগবে। তা আমি দেখছি এখানে পার্সেন্টেজ কম্পোজিশন নাই, আমার এখানে কি আছে, একটা পার্টিকুলার একটা যৌগ দেওয়া আছে, কম্পাউন্ড দেওয়া আছে, এই বলছে এটাকে ডিভাইড করে এত পার্সেন্ট হাইড্রোজেন, এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম সালফার, এত গ্রাম অক্সিজেন পাওয়া গেল। আমি এখন এখান থেকে কি করব, তার পার্সেন্টেজটা বের করব। এখন আমাকে বলো শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ যেহেতু পেয়ে গেছি, বাকিটা ইতিহাস। ইতিহাস কি? ইতিহাস হলো হাইড্রোজেনের পরিমাণ যেটা আছে একে 1 দিয়ে ভাগ দিব, একে 16 দিয়ে ভাগ দিব, 32 দিয়ে ভাগ দিব, একে আবার 16 দিয়ে ভাগ দিব, তার মানে শতকরা পরিমাণ। ওই যে আগের এক নম্বরে যা করছি ওইটা রিপিট করবা। আমি জাস্ট শুরুটা করে দিলাম যে আমরা কি করব, এখন এদের এই পরিমাণকে নিজ নিজ অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড দিলে একটা রেশিও পাবো, আবার এদের মধ্যে যেটা ক্ষুদ্রতম ওরে দিয়ে ভাগ দিয়ে একটা রেশিও পাবো, সেটা হবে এম্পিরিক্যাল ফর্মুলা, মানে ইতিহাস ঘটাই দেবে। ইতিহাস মানে এক নম্বরে যা করছি তা। ওকে, আমার মনে হয় এক নম্বর তুমি যদি প্রপারলি সুন্দর করে লিখো তাহলে এটা এখন পারবা। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার মেথড, যে শতকরা সংযুক্তি দেওয়া থাকে না, না থাকলে আমাকে শতকরা সংযুক্তি বের করতে হবে, শতকরা সংযুক্তি পাইছি, বাকিটা এক নম্বর নিয়মে এখন সলভ করবা, আর আমরা এটা করব না। এইবার আসো 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হলো এখানেও শতকরা সংযুক্তি দেওয়া থাকে না। শতকরা সংযুক্তি যদি দেওয়া না থাকে তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে স্থূল সংকেত আণবিক সংকেত বের করতে হবে।
আচ্ছা, তার আগে এই যে যে মাত্র আমরা সেকেন্ড কোশ্চেনটা আলোচনা করলাম, এখানে কিন্তু একটা জিনিস দরকার ছিল আমাদের, আণবিক ভর। এই যে আণবিক ভর, একটা ফর্মুলা জন্য, আণবিক ভর ইকুয়ালস টু এই যে বাষ্প ঘনত্ব ইনটু 2, এটা একটা সূত্র। ওকে, এই যে আণবিক ভর এটা হচ্ছে বাষ্প ঘনত্ব 2। আমাদের মাত্র যে দ্বিতীয় মেথডটা আলোচনা করছি এখানে আণবিক ভর ছিল না, ওইখানে ছিল বাষ্প ঘনত্ব। সো বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণন করলে আণবিক ভর পাওয়া যায়। ওকে, এটা করে নেবে তাহলে আণবিক ভর। এবার আসে আমাদের থার্ড রুল, 3 নাম্বার নিয়ম। তো 3 নাম্বার নিয়ম কি? ধরো এখানে বলছে 3 গ্রাম কার্বন ও 8 গ্রাম অক্সিজেন মিলে লেখো। এই যে 3 গ্রাম কার্বন, 3 গ্রাম কার্বন ও 8 গ্রাম অক্সিজেন, অক্সিজেন নিয়ে একটি যৌগ গঠিত। 3 গ্রাম কার্বন 8 গ্রাম যৌগ নিয়ে অক্সিজেন নিয়ে একটি যৌগ গঠিত। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। মানে আমাদের প্রথম মেথড ছিল শতকরা পরিমাণ দেওয়া ছিল, এটা 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ ছিল শতকরা পরিমাণ দেওয়া না থেকে একটা যৌগের মোট পরিমাণ দেওয়া ছিল, মোট পরিমাণ থেকে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন, এত গ্রাম সালফার দেওয়া ছিল। আর এখানে কি সরাসরি গ্রাম দেওয়া আছে, কার্বন এত গ্রাম, অক্সিজেন এত গ্রাম, শতকরা সংযুক্তি। তাহলে আমি এখান থেকে মোট পরিমাণ আগে বের করে নিই। তাহলে লিখো কার্বন ও অক্সিজেনের মোট পরিমাণ ইকুয়ালস টু কত? 3 প্লাস 8 ইকুয়ালস টু 11। ঠিক আছে, তাহলে আমার মোট পরিমাণ হচ্ছে 11 গ্রাম। এই যে কার্বন এবং অক্সিজেন মিলে কত গ্রাম হচ্ছে? 11 গ্রাম। তো এখন আমরা কি করব? শতকরা পরিমাণ বের করি। তো শতকরা পরিমাণ লিখো তাহলে কার্বনের শতকরা পরিমাণ। তো কার্বনের শতকরা পরিমাণ কি হবে? কার্বনের ভর কত কত দেওয়া আছে? কার্বনের ভর 3, মোট পরিমাণ কত পাইছি? 11 ইনটু 100, যা হবে তাই। এরপর দেখো অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ কত হয়েছে? 8 ডিভাইডেড বাই 11 ইনটু 100, যা হবে তাই आंसर। ওকে, এবং এই आंसरটা হচ্ছে তোমাদের কত? 27.27%, 27.27%। আর এটা হচ্ছে 72.73%, 72.73%। এই যে দেখো শতকরা সংযুক্তি পেয়ে গেছি। তো শতকরা সংযুক্তি পাইলে বাকিটা ইতিহাস কাটাই দিবা। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি তোমাদেরকে বলি, স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়ের মোটামুটি 3 ধরনের সমস্যা থাকে। 1, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। 2, একটা যৌগের মোট পরিমাণ দেওয়া থেকে, মোট পরিমাণ থেকে এই আলাদা আলাদা মৌলের ভর দেওয়া থাকে। ধরো 25 গ্রামকে ভাগ করে 5 গ্রাম এইটা, 5 গ্রাম ওইটা, 10 গ্রাম এইটা, বা 20 গ্রাম এইটা, এটা একটা। তাহলে এই দ্বিতীয় মেথডে মোট পরিমাণ দেওয়া থাকবে, মৌলের পরিমাণ দেওয়া থাকে। মোট পরিমাণ মৌলের পরিমাণ থেকে শতকরা সংযুক্তি বের করব, বাকিটা 1 নাম্বার। 3 নাম্বার প্রবলেম হলো আলাদা আলাদা ভাবে কার্বনের পরিমাণ, আলাদা আলাদা ভাবে অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে, স্থূল সংকেত নির্ণয় করতে বলতে। তো আমাদের কাজ কি? প্রথমে শতকরা পরিমাণ বের করতে হবে। তো আমরা এই জন্য দুইটাকে একত্রিত করছি। দেখো এই যে মোট পরিমাণটা বের করে নিয়েছি। মোট পরিমাণ বের করে নিয়ে এখন কার্বনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ পাইছি, বাকিটা ইতিহাস ঘটাই দিব। ইতিহাস কি? এখন কার্বনের পরিমাণকে কার্বনের ভর দিয়ে ভাগ দিব, অক্সিজেনের পরিমাণে অক্সিজেনের ভর দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে একটা রেশিও পাবো। এই রেশিওর মধ্যে যেটা আবার ক্ষুদ্রতম তাকে দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যে অনুপাতটা পাবো সেটাই হবে আমার স্থূল সংকেত। ওকে, সো আমরা এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম স্থূল সংকেত ও আণবিক সংকেত, এই 3টা নিয়ম নিয়ে আমরা আলোচনা করছি। আমার বিশ্বাস তোমরা 3টা নিয়মই বুঝছো। যারা লিখে লিখে পড়বা তারা বোঝার কথা। যদি তারপরে কোনো প্রবলেম থাকে আমাদেরকে মেসেজ দিয়ে জানাইও,
কমেন্ট করে জানাই যে এটা প্রবলেম, আমরা প্রয়োজনে আবার ডিসকাস করব। তবে তুমি যদি না লিখে জাস্ট দেখো তাহলে হয়তো বা বুঝতে কারো কারো অসুবিধাও হতে পারে। এই জন্য আমাদের বারবার পরামর্শ এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা এবং তোমার বই দেখে অথবা সলভ পেপার টেস্ট পেপার দেখে বাকি কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। আমাদের পরবর্তীতে আমরা রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। ওকে, রিঅ্যাকশন রিলেটেড প্রবলেম যেগুলা মানে বিক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমরা গত কয়েকদিন ধরে যে সিরিয়ালি টপিকগুলো আলোচনা করছি, আমার বিশ্বাস যে তোমরা সবগুলো টপিক দেখছো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করতেছো, এবং এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় তেমন কোনো প্রবলেম হবে না। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।